মুভিটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত। কস্টাও একজন সৎ কাস্টমস অফিসার যে 1500 কেজি স্বর্ণের স্মাগলিং ধরতে গিয়ে আত্মরক্ষার্থে এক পলিটিশিয়ানের ভাইকে হত্যা করে বসে। ফলে খুনের দায় চলে আসে তার উপরে, আর স্বর্ণগুলো গায়েব হয়ে যায়। এখানে একদিকে প্রশাসন আর অন্যদিকে পলিটিশিয়ানের গুন্ডাবাহিনী, যেখানে সমস্ত এভিডেন্সও ছিল তার বিপক্ষে। এই সব কিছুর মধ্যে অফিসার পড়ে যায় মাঝ সমুদ্রে। তো সবকিছুর পরে অফিসার কি পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে? জানতে হলে চলুন দেখে আসি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত মুভি কস্টাও ফার্নান্দেস, যে একজন সৎ সাহসী কাস্টমস কর্মকর্তা, যে ছিল তার চাকরির প্রতি যেমনটা ডেডিকেটেড তেমনি ছিল দেশপ্রেম। ক্রিমিনাল এবং স্মাগলিং ধরার জন্য এ পর্যন্ত 21 বার পত্রপত্রিকায় তার নামে লেখা হয়েছে। আর অন্যদিকে কস্টাওর মেয়ের মারিসা সবগুলো পেপার কার্ড সংগ্রহ করে রেখেছে, আর সে ভাবে একদিন হয়তো তার বাবার ছবিও ছাপা হবে। অন্যদিকে কস্টাও ছিল তার ফ্যামিলির প্রতিও খুব ডেডিকেটেড। 3 ছেলে মেয়ে আর স্ত্রীকে নিয়ে তার সংসার। সময় পেলেই সে তার পরিবার নিয়ে ঘুরতে যেত। এভাবে দিন খুব সুন্দর চলে যাচ্ছিল। একদিন কস্টাও তার মেয়েকে নিয়ে বাসে যাচ্ছিলেন। এমন সময় কস্টাওর ইনফর্মার তাকে জানায় এখানকার পলিটিশিয়ান ডিমেলো নতুন হোটেল খুলছে। তার ভাই পিটার আর ফ্রান্সিস 3 থেকে 4 বক্স করে স্বর্ণ স্মাগলিং করে নিয়ে আসছে, আর তারা কাজটা করছে জেলেদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে। এভাবে সম্ভবত তারা 150 কেজির মতন স্বর্ণ স্মাগলিং করতে যাচ্ছে। তো সমস্ত ঘটনাটি কস্টাও তার সিনিয়র অফিসার নায়েক স্যারকে সবকিছু জানায়। নায়েক স্যার ডিআরআই ফাইল করে টিম নিয়ে তাকে নেমে যেতে বলে। রাতে কস্টাও তার টিম নিয়ে সমুদ্রে চলে যায় ডিমেলোর জাহাজে রেড দেওয়ার জন্য, কিন্তু অনেক খুঁজেও কোনো কিছু পাওয়া যায় না। তাই কস্টাও সন্দেহ হয় হয়তো জাহাজের কভার ডোমে লুকানো থাকতে পারে। তাই সে কোমরে দড়ি বেঁধে বয়লার স্যুট পরে নিচে নেমে যায়, কিন্তু জায়গাটা দীর্ঘদিনের আবদ্ধ থাকায় জ্বালানির বিষাক্ত দোয়া আটকে ছিল। এই সব কিছু মিলিয়ে কস্টাও প্রায় মারা যাচ্ছিল, কিন্তু তার সহকর্মীরা শেষ পর্যন্ত তাকে উদ্ধার করে। কস্টাও শেষ পর্যন্ত স্বর্ণ না পেয়ে আফসোস নিয়েই ফিরে এসে নায়েক স্যারকে সবকিছু জানায়। সে বলে যখনই তারা ডিআরআই ফাইল করে সে তথ্য ডিমেলোর কাছে পৌঁছে যায়, আর সে সবকিছু সরিয়ে নেয়, অর্থাৎ তাদের ডিপার্টমেন্টেরই কেউ তথ্য লিক করছে। তখন নায়েক স্যার বলে সরকারি নিয়মের বাইরে গিয়ে কিছু করা সম্ভব নয়। সে সরকারি নিয়ম পালন করতে না, ক্রিমিনাল ধরার জন্য চাকরি করে, এবং এবার যদি প্রয়োজন হয় 150 কেজি স্বর্ণ উদ্ধার করতে সে নিয়মের বাইরে পর্যন্ত যেতে পারে। আর অন্যদিকে ডিমেলো রুবেল নামের একজন ছেলেকে ডেকে আনে, আর রুবেলের ভাই রনিকে বেধড়ক মারধর করে, কারণ সে জানতে চাইছিল কে এতটা ডিটেলস ইনফরমেশন লিক করছে। রাতে কস্টো তার ফ্যামিলিকে নিয়ে একটি রেস্টুরেন্টে খেতে যায়, যেখানে ডিমেলোর ভাই পিটারও ছিল। হঠাৎ করে পিটার কস্টাওর টেবিলে একটি ড্রিঙ্ক পাঠিয়ে দেয়। এটা দেখে কস্টাও রেগে যায় আর তর্কাতর্কি শুরু করে। পিটারও গতকালকে রাতের রেড দেওয়া নিয়ে কস্টোকে নানা কথা শোনাতে থাকে। এক পর্যায়ে কস্টাও পিটারকে বলে রেড বন্ধ করার জন্য তারা কত টাকা দিতে পারবে। তখন পিটার তাকে বলে আপনি যা চান আমার ভাই আপনাকে তাই দিতে পারবে। তারপর কস্টাও বলে তোরা 18 ক্যারেটের গোল্ডের জন্য 18% ট্যাক্সই দিতে পারিস না, আমাকে কি কিনবি? আমি তো খাঁটি সোনা। কস্টাও যখন পিটারের সাথে তর্কাতর্কি করছিল ঘুরে দেখতে পায় তার ওয়াইফ সেখানে নেই। তাদের ঝগড়া করতে দেখে সে চলে গেছে। কস্টাও তার ওয়াইফকে যে বলে এরা খারাপ মানুষ, এরা সাধারণ মানুষকে অকারণে মারে, আর এখন তারা আমার ইনফর্মারকে খুঁজছে খুন করার জন্য। তার ওয়াইফ বলে এই সব কিছুর জন্য থানা পুলিশ আছে, তুমি এর মধ্যে ঢুকছো কেন? কস্টাও বলে থানা পুলিশ তাদের পকেটে, তারা তাদের কিছুই করতে পারবে না। তখন তার ওয়াইফ বলে সমস্ত পুলিশ না, তাদের পকেটে সমগ্র গোয়া শহরটাই রয়েছে, তাই তাদের সাথে পাঙ্গা না নেওয়াই ভালো, আর বিপদে পড়লে তুমি কাউকেই পাশে পাবে না। তখন কস্টাও বলে নিশ্চয় তারা আমার পাশে থাকবে। রাতে কস্টাওর ইনফর্মার তাকে বলে পিটার স্বর্ণগুলো অন্যত্র সরিয়ে নিচ্ছে, আর স্বর্ণের পরিমাণ তাদের ধারণার বাইরে। সে নিজের চোখে যা দেখে এসেছে তাতে মনে হয় স্বর্ণ প্রায় 1500 কেজির মতন হবে। তখন কস্টাও ব্যাপারটি নিয়ে নায়েক স্যারের সাথে কথা বলে, এবং তারা দুজনে মিলে ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিষয়টি নিয়ে জানায়। ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি জেনে অবাক হয়ে যায়, কারণ স্বাধীন ভারতে কখনো এত বড় স্বর্ণের চালান আগে কখনো আসেনি। কস্টাও সতর্ক করেন এত স্বর্ণ যদি বাজারে চলে আসে তাহলে স্বর্ণের দাম ক্র্যাশ করতে পারে। আর তাছাড়া 3 দিন পরে নির্বাচন, চারদিকে নির্বাচনের আয়োজন চলছে। এদিকে অনেক ইন্টেলিজেন্স কর্মকর্তা ছুটিতে রয়েছে। এই নির্বাচনের মধ্যে আবার ডিমেলোর বোনেরও বিয়ে, আবার এই বিয়েতে অনেক কাস্টমস কর্মকর্তাকেও ইনভাইট করা হয়েছে। মোটা অঙ্কের টাকা দিয়ে ডিমেলো তাদেরকে কিনে নিয়েছে, তাই স্বর্ণ স্মাগলিং করার এর থেকে উত্তম সময় আর হতে পারে না। সবকিছু শুনে ঊর্ধ্বতন কর্মকর্তা
কষ্টকে পারমিশন দিয়ে দেয়, কিন্তু পূর্ব অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যদি সে অফিসিয়ালি রেড দেয় তাতে তাদের ডিআরআই ফাইল করতে হবে, আর তাতে ডিমেলো আগে থেকেই সবকিছু জেনে যাবে আর সব মাল সে সরিয়ে নিবে। তাই কষ্ট রেড দেওয়ার জন্য আনঅফিসিয়াল পারমিশন চায়। পরে অবশেষে কর্মকর্তা রাজি হয় এবং তাকে অনুমতি দেয়। সেদিন রাত থেকে নজর রাখতে থাকে। পরপর দুরাত সে না ঘুমিয়েই রাতে পাহারা দেয়, কিন্তু স্মাগলারদের কোনো মুভমেন্ট সে দেখতে পায় না। তৃতীয় রাতে কষ্টর ইনফর্মার তাকে বলে আজ রাতেই ফাত্রার বীজ দিয়ে স্বর্ণ ডুববে। তাই রাতে কষ্ট ফাত্রার বীজে গিয়ে নজর রাখতে থাকে, কিন্তু তেমন কোনো সন্দেহজনক কিছু না দেখতে পাওয়ায় সে বাসায় এসে ঘুমিয়ে পড়ে। পরে সকালে ঘুম থেকে উঠে এসে দেখতে পায় ইনফর্মার তার বাসায় চলে এসেছে সোজা। সে তাকে বলে স্বর্ণের জাহাজ অলরেডি পোর্টে চলে এসেছে আর আধা ঘন্টার মধ্যে সবকিছু আনলোড করে তারা স্বর্ণ নিয়ে চলে যাবে। আজ ছিল ডিমেলোর বোনের বিয়ে, কেউ যাতে সন্দেহ করতে না পারে তাই আজই স্বর্ণের স্মাগলিং করা হচ্ছে। কষ্ট জোপের আড়াল থেকে দেখতে পায় স্বর্ণ আনলোড করা হচ্ছে আর নিয়ে রাখা হচ্ছে পিটারের গাড়ির ডিগিতে। একসময় পিটারও গাড়ির স্টার্ট দিয়ে চলে যায় আর কস্টাও তার পিছু নেয়। রাস্তায় এক পরিচিত ছেলেকে দিয়ে কষ্ট মারিয়ার কাছে একটা চিরকুট পাঠায়, যেটাতে লেখা ছিল নায়ক স্যারকে ফোন দেওয়ার জন্য আর্জেন্ট। মারিয়া ফোন দিয়ে নায়ক স্যারকে সবকিছু জানিয়ে দেয়, আর এদিকে কস্টাও পিটারের পিছু নিতে থাকে। সে পিটারের গাড়িকে থামানোর চেষ্টা করে বিভিন্নভাবে। পিটার গাড়ি না থামিয়ে আরো জোরে জোরে চালাতে থাকে। একসময় কস্টাও গাড়ির সামনের দিকে এসে পড়ে আর পিটারও গাড়ি না থামিয়ে কষ্টর বাইককে হেঁচড়িয়ে নিয়ে যেতে থাকে। এতে কষ্টও তেমন কোনো আঘাত পায় না। একসময় সে দৌড়ে গাড়িতে উঠে পড়ে আর গাড়ি থামানোর চেষ্টা করে। এক সময় দুজনে ধস্তাধস্তিতে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লাগে আর থেমে যায়। পিটার একটা ছুরি বের করে কষ্টকে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। একসময় আত্মরক্ষার জন্য কষ্ট ছুরি চেপে ধরে পিটারের ঘাড়ে ঢুকিয়ে দেয়। এতে তৎক্ষণাৎ সে মারা যায়। ঘটনা এমনটা হবে কষ্টও ভাবতেও পারেনি। ঘটনার আকস্মিকতায় কষ্টও নিজেই ভড়কে যায়, আর ইতিমধ্যে সেখানে অনেক লোকও জড়ো হয়ে গিয়েছিল। গাড়ি থেকে বেরিয়ে কষ্ট নিজের আইডেন্টিটি কার্ডটা দেখায় এবং সবাইকে বলে সে এখানে রেড দেওয়ার জন্য এসেছিল। স্বর্ণের একটি বড় চালান ধরতে এসেছিল সে। গাড়ির টিকি থেকে স্বর্ণ বের করে সে মানুষজনকে দেখাতে থাকে এবং সবাইকে বলে গাড়িটি এখান থেকে নিয়ে যেতে তাকে সাহায্য করার জন্য, কিন্তু কেউই এগিয়ে আসে না। কস্টাও বুঝতে পারে পিটারকে হত্যার জন্য সে বাজেভাবে ফেঁসে যাবে, তাই সে সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পরে সেখানে পুলিশ আসে আর পিটারের লাশটা ডিমেলোর বাড়িতে পাঠিয়ে দেয়। তার কিছুক্ষণ পরে নায়ক স্যার আসে। সে পুলিশকে জিজ্ঞাসা করে এখান থেকে কোনো সোনা পেয়েছে কিনা। পুলিশ বলে কোনো সোনা ছিল না, আর সেখানে উপস্থিত লোকজনও মুখ খোলে না। রাতে কস্টাও তার ইনফর্মারের সাথে দেখা করতে আসে। সে জানতে পারে পুলিশ ও ডিমেলোর লোক সবাই তাকে হন্য হয়ে খুঁজছে। ও তার ইনফর্মারের কাছ থেকে একটি শার্ট নিয়ে সেখান থেকে চলে যায় আর একটি ফোন বুথে গিয়ে সে ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফোন দেয়। উনি তখন তাকে আত্মসমর্পণ করার জন্য পরামর্শ দেয়, কারণ তা না হলে তার নামে গুলি করার ওয়ারেন্ট বেরিয়ে পড়বে। পরদিন সে থানায় গিয়ে আত্মসমর্পণ করে। থানা থেকে তার মেডিকেল টেস্ট করানোর জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে আগে থেকেই ডিমেলোর লোকজন ডাক্তার সেজে থাকে এবং তারা কস্টাওর উপর হামলা শুরু করে দেয়। কস্টাও যেহেতু কারাতে ব্ল্যাক বেল্ট ছিল তাই সে তাদের প্রতিহত করে। এদিকে মারামারির শব্দ শুনতে পেরে পুলিশও দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে আর সেখান থেকে কস্টাওকে উদ্ধার করে নিয়ে যায়। কস্টাওর সিকিউরিটির কথা চিন্তা করে তাকে মেডিকেলে চেক আপ না করিয়েই সেখান থেকে নিয়ে যায়। আর এখানে কস্টাও যেহেতু আনঅফিসিয়ালি রেডটা দিয়েছিল তাই সে কিছুতেই পুলিশকে বোঝাতে পারেনি যে সে রেড দেওয়ার জন্যই গিয়েছিল স্বর্ণের চোরাচালান ধরতে, আর আত্মরক্ষার্থে খুনটা হয়ে গেছে। এমনকি সে তার কাছের মানুষ নায়ক স্যারকেও বোঝাতে পারে না। আর সকল সাক্ষ্য প্রমাণ তার বিপক্ষে থাকায় কেসটা খুনের কেসে রূপ নেয়। আর এই প্রথমবারের মতন কস্টাওর ছবি পত্রিকাতে ছাপা হয়। এক সময়ের হিরো এখন ভিলেনের রূপ নেয়। তো যাই হোক, আদালতে তার কেসটা উঠানো হয়। সে যেহেতু একজন ওয়েল ডেকোরেটেড অফিসার ছিল তাই 106 ও 155 ধারা অনুযায়ী তাকে অগ্রিম জামিন দিয়ে দেওয়া হয়, কিন্তু তার কেসটি চলমান থাকবে। এদিকে ডিমেলো গোয়া অ্যাসেম্বলি ইলেকশনে জিতে যায়, অর্থাৎ সে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়। এদিকে কস্টোর ফ্যামিলির উপরও চাপ আসতে থাকে। তখন তাদের নিরাপত্তার কথা চিন্তা করে তাদেরকে কাস্টমস কোয়ার্টারে শিফট করা হয়। এদিকে ডিমেলো তার ক্ষমতার দ্বারা কেসটা সিবিআই এ ট্রান্সফার করে দেয়। পরদিন পুলিশের এক ইনভেস্টিগেটিং অফিসারের সাথে কস্টো সিবিআই এর এডিশনাল এসপির সাথে দেখা করতে যায় কেসটার ব্যাপারে কথা বলার জন্য। ইনভেস্টিগেটিং অফিসার সিবিআই এসপি কে বলে খুনটা ইচ্ছাকৃতভাবে করেনি, পিটার আগে তাকে আঘাত করেছিল, আত্মরক্ষার্থে সে খুনটা করেছে। কিন্তু এসপি
অফিসারের কথায় কোনো গুরুত্বই দেয় না। সে বলে কষ্ট যেখানে ছুরিটা ঢুকিয়েছে সেখানে ইন্টারনাল জাগুয়ার বেইন রয়েছে, যেখানে আঘাত করা মাত্রই যে কেউ মারা যেতে পারে। আর যেহেতু কষ্ট ব্ল্যাক বেল্ট ছিল তাই তার বিষয়টা জানার কথা। তাছাড়াও কষ্ট মার্ডার স্পট থেকে পালিয়ে গিয়েছিল এবং 12 ঘন্টা পরে সে আত্মসমর্পণ করেছিল। হতে পারে যে ওই সময় সে নিজেই আঘাতগুলো করেছে আর খুনটা হয়েছিল কলবা থানার অধীনে, কিন্তু সেখানে সে আত্মসমর্পণ করেনি। এমনকি তার কাস্টমস অফিস ডুবলিন থানার অধীনে, কিন্তু কস্টাও সেখানেও আত্মসমর্পণ করেনি। সে আত্মসমর্পণ করেছে পাঞ্জিম থানায়, কারণ এখানকার অফিসার প্রবীণ কস্টার বন্ধু। তো এই সময় সকল ফ্যাক্ট দিয়ে এসপি কস্টাওকে খুনি হিসেবেই ট্রিট করে আর জামিন দেওয়ার জন্য প্রবীণের উপর ইনকোয়ারিরও নির্দেশ দেয়। এদিকে এসপি নিজেই ইনভেস্টিগেশনে বেরিয়ে পড়ে এবং বিভিন্ন জায়গায় জিজ্ঞাসাবাদ করতে থাকে, কিন্তু সবার একই উত্তর ছিল যে তারা কিছুই জানে না। এসপি খুনের একটি মোটিভ বের করার চেষ্টা করে, কি কারণে খুনটা হতে পারে। সে কয়েক বছর আগের একটি ডকুমেন্ট খুঁজে বের করে, যা দিয়ে প্রমাণ করা যায় যে কস্টাও দায়ী এবং দোষী। অনেক আগে পিটার কাস্টমসের ইনফর্মার ছিল। কোনো একটি রেটের প্রাইজ মানি পিটারকে দেওয়ার কথা থাকলেও কস্টাও পিটারকে সেটা দেয়নি। এটার জের ধরেও কষ্ট পিটারকে খুন করতে পারে। এই ডকুমেন্টের উপর ভিত্তি করে এসপি একটি নোট রেডি করে। এদিকে কোর্টের ট্রায়ালও শুরু হয়ে যায়। প্রথম ট্রায়ালে দুই পক্ষের উকিলের তর্কাতর্কির মধ্যেই ট্রায়ালটি শেষ হয়। কোস্টাল যখন কোর্টের রুমের বাইরে আসে তখন তাকে একদল বোরকা পরা মহিলা ঘিরে ধরে এবং তাকে এলোপাতাড়ি মারতে শুরু করে। মার খাওয়ার সময় কস্টাও বুঝতে পারে বোরকা পরা হলেও তাদের অধিকাংশই ছিল ছেলে মানুষ। কিছুক্ষণ পরে পুলিশ সেখান থেকে তাকে উদ্ধার করে, না হলে হয়তো মব জাস্টিসের নামে তাকে মেরেই ফেলতো তারা। আসলে তাদেরকে ডিমেলোই নিয়ে এসেছে তাকে মারার জন্য। কয়েকদিন পরে কস্টার ছেলে মেয়ের স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়। সেখানে ছেলে মেয়েদের সিকিউরিটির কথা চিন্তা করে কস্টাও সেখানে চলে আসে। তার কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে কয়েকজন লোকও চলে আসে যারা ছিল ডিমেলো পোষাগুন্ডা। তারা এসেছিল মূলত কস্টাওকে ভয় দেখাতে। ব্যাপারটা মারিয়া দেখতে পেয়ে কস্টাওর সাথে রাগারাগি করে, আর অন্যদিকে প্রিন্সিপালও কস্টাওকে ডেকে পাঠায় আর তাকে বলে এখানকার অনেকে ইনসিকিউরিটিতে ভুগছে, তাই তাকে আর স্কুলে না আস। কস্টাও বাইরে এসে দেখেন তার স্ত্রী মরিয়া বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছে। কস্টাও বাস স্ট্যান্ডে এসে তাদেরকে খুঁজে পায়। মারিয়া তাকে বলে সে তার সাথে যাবে না, তাই কস্টাও ছেলেকে নিয়ে চলে যায়। মারিয়া তার মেয়ে মারিসাকে নিয়ে ফেরার পথে এক লোক তাকে চিরকুট দিয়ে যায়, যেখানে ডিমেলোর হুমকি ছিল যে কস্টাও পিটারকে হত্যা করেছে, এর মাসুল তাকে দিতেই হবে। আগামী 16ই আগস্ট 10:45 ডিমেলোর 2 জন লোককে নিয়ে আসবে মারিয়াকে রেপ করার জন্য। এই সব কিছু কস্টাও জানতে পারলে হয়তো আরো উল্টাপাল্টা করে বসবে, তাই মারিয়া তাকে কিছুই জানায়নি, বরং সে চিন্তা করতে থাকে কি করা যায়। পরে শেষে এই চিরকুটটি নিয়ে এসপির সাথে দেখা করতে আসে, তাকে সবকিছু খুলে বলে। এসপি তাকে কোনো সহযোগিতা না করে উল্টো তার সাথে অসভ্যতা করে। মারিয়াও বুঝতে পারে সে ভুল লোকের কাছে এসেছে, এ লোকটা হয়তো ডিমেলোরই কেনা গোলাম। তো একদিন এই চিরকুটটি কস্টাওর হাতে পড়ে, এতে সে খুবই রেগে যায়। দুজনের মধ্যে এ নিয়ে কথা কাটাকাটি হতে থাকে। সে আরো বেশি রেগে যায় যখন সে জানতে পারে মারিয়া সিবিআই এর কাছে গিয়েছিল সাহায্য চাওয়ার জন্য এবং চিরকুটটি দেখিয়েছিল। তো রাগারাগির কারণে দুজনের মধ্যে বেশ কয়েকদিন কথা বলা বলে বন্ধ থাকে, আর এই সব কিছুর প্রভাব বাচ্চাদের উপরও পড়তে থাকে। তো কয়েকদিন পর কস্টাও আবারও কোর্টের ট্রায়ালের জন্য আসতে থাকে। লোকেরা তাকে আটকায় আর তাকে ডিমেলোর রুমে নিয়ে যায়। ডিমেলো তাকে বলে যে সিস্টেম তোমাকে এত পাওয়ার দিয়েছে, সেই সিস্টেমই এখন তোমাকে ফাঁসিতে ঝুলাবে। কস্টাও বলে তুই পাওয়ার আগে কাস্টমসের ইনফর্মার ছিলি, তাই আমার কাজের ধরন তুই জানিস, আর তুই জানতিস আমি নিয়মিত ইনফরমেশন পাচ্ছি, তাই নিজের ভাইয়ের প্রতি যদি তোর এতটুকু দরদ থাকতো তাহলে মালের ডেলিভারি আনতে তাকে পাঠাতিস না। ডিমেলো থ্রেট দিতে এসে নিজেই থ্রেট খেয়ে যায়। এদিকে কোর্টের ট্রায়াল শুরু হয়। জজ বলে যেহেতু কস্টাও ঊর্ধ্বতন কর্মকর্তার পারমিশন ছাড়া নিচে একাই রেড দিতে গিয়েছিল, তাহলে এখানে কস্টাওর নিজের কোনো স্বার্থ থাকতে পারে, আর এই সকল কিছুর কারণে 302 দ্বারাই কেসটা খুনের কেস হিসেবে শুরু করতে বলে। কোর্টের সকল কিছু কস্টাওর বিপক্ষে থাকলেও কাস্টমস অফিস কস্টাওর পাশে ছিল, তাকে তখনও চাকরিতে বহাল রেখেছিল, তবে তাকে কোনো রেটে পাঠানো হতো না। নায়ক স্যার কস্টাওকে বলে তুমি ট্রান্সফার নিয়ে বোম্বেতে চলে যাও, সেখানে আরো বড় পরিসরে কাজ করতে পারবে, কারণ যেহেতু এখানে তার পরিবার ও ছেলে মেয়ের সিকিউরিটির একটা ব্যাপার আছে, আর তাছাড়া ডিমেলোর লোকেরাও তার পরিবারের কোনো ক্ষতি করতে পারে। কিন্তু কস্টাও সেখান থেকে পালিয়ে যেতে চায় না, কিন্তু পরে এক সময় তার পরিবারের কথা চিন্তা করে সে বোম্বেতে ট্রান্সফার নিয়ে নেয়। কিন্তু বোম্বেতেও তার কিছুতেই মন মানছিল না, আর এভাবেই কেটে যায় কয়েকটা বছর। আর ওদিকে সেশন কোর্ট ও হাইকোর্ট তাদের রায় শুনিয়ে দিয়েছিল। তখন কস্টাও সুপ্রিম কোর্টে আপিল
করেছে, এবারই হয়তো একটি সুরাহা হয়ে যাবে। এদিকে ডিমেলো ইনফরমারের নাম জানতে মরিয়া হয়ে যায়। কার ইনফরমেশনে রেডটা দেওয়া হয়েছিল, কারণ প্রতিটা ডিআরআই রেড দেওয়ার আগে অফিসারের নাম এবং ইনফরমারের নাম ও রেটের বিভিন্ন ডিটেলস লেখা থাকে। তো সেদিন রেডটা আনঅফিসিয়াল হলেও একটি ডিআরআই ফাইল করা হয়েছিল, যেটা নায়ক স্যার লুকিয়ে রেখেছিল যাতে ইনফরমারের নামটা বাইরে বেরিয়ে না আসে, কারণ ইনফরমারের নাম জানা মাত্র ডিমেলো তাদেরকে মেরে ফেলবে। কিন্তু এবার ডিমেলোর নির্দেশে সিবিআই কোর্টে আপিল করে এই ফাইলটা খোলার ব্যাপারে। নায়ক স্যার কস্টাওকে সবকিছু ফোনে জানিয়ে দেয়। তখন কস্টাও বলে কিছুতেই যেন ওই ফাইলটা না খোলা হয়। অবশ্য এই নামটাই তাকে খুনের সাজা থেকে বাঁচাতে পারে, কারণ তা না হলে এটাই প্রমাণ হয়ে যাবে যে কস্টাও নিজের ইচ্ছায় রেড দিতে গিয়েছিল, তাকে হয়তো খুন করার উদ্দেশ্যেই গিয়েছিল। এই সবকিছুর পরেও কস্টাও নিজের স্বার্থ দেখেনি। নায়ক স্যার তখন বলে কাস্টমস সবসময় আপনার পাশে আছে। নায়ক স্যার কস্টাওকে সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর কাছে নিয়ে যায়, যে তার সব ফাইলগুলো দেখে এবং কস্টাওকে ইনফরমারের নামটা সামনে আনার পরামর্শ দেয়। এই একটা উপায়েই সে মার্ডার কেস থেকে বাঁচতে পারে। তখন সে বলে এই মুহূর্তে তার বাঁচার থেকেও বেশি ইম্পর্টেন্ট হলো ওই ইনফরমারের জীবন বাঁচানো, তাকে প্রোটেক্ট করা। আইনজীবী তখন তাকে বলে আমি আদালতে বলে ইনফরমারের সিকিউরিটির ব্যবস্থা করব। তখন কস্টাও বলে সিকিউরিটি অফিসাররা ডিমেলোর কেনা গোলাম, এমনও হতে পারে ওই সিকিউরিটিরাই ইনফরমারকে মেরে ফেলবে, তাই সে কোনো রিস্ক নিতে চাচ্ছিল না। তখন সে লয়ারকে জিজ্ঞাসা করে এই কেসে জিতার কোনো সম্ভাবনা আছে কিনা। লয়ার তখন তাকে বলে খুব কম ক্ষেত্রেই সুপ্রিম কোর্ট হাইকোর্টের বিরুদ্ধে গিয়ে রায় দেয়। পরদিন ট্রায়াল শুরু হয়। কস্টোর লয়ার কোনোভাবেই ইনফরমারের নামটা বলতে চায় না, কারণ সারা দেশে ইনফরমারদের উপর ভিত্তি করেই অনেক রেড পরিচালিত হয়। এতে একটি দেশের অনেক ভালো কাজগুলো হয়ে থাকে। আর যদি কস্টাও আজকে ইনফরমারের নামটা সামনে আনে, তাহলে সব ইনফরমারদের সরকারি অফিসারদের উপর থেকে বিশ্বাস উঠে যাবে। তাই প্রয়োজনে সে ফাঁসিতেও ঝুলতে পারে, তাও ইনফরমারের নামটা সামনে আনবে না। আর এভাবেই ইনফরমারের নাম ছাড়াই কস্টোর লয়ার ব্যাপারটা প্রমাণ করার চেষ্টা করে যে সে নির্দোষ। অন্যদিকে পাবলিক প্রসিকিউটর বলে 7 বছর আগে দিনে দুপুরে সবার সামনে কস্টাও পিটারকে খুন করেছে এবং লোয়ার কোর্ট ও সিবিআই তাকে দোষী হিসেবে সাব্যস্ত করেছে, তাই সে রায় বহাল থাকা উচিত। এই পর্যন্ত কথা শুনে কস্টাও কোর্ট রুম থেকে বেরিয়ে যায়, কারণ তার আর কোনো আশাই বাকি থাকে না। সে গোয়াতে গিয়ে পিটারের কবরের সামনে বসে তার কবরে ফুল দেয় আর বলতে থাকে একমাত্র তুই বেঁচে থাকলে বলতে পারতি যে আমি নির্দোষ। তারপর সে দুই পরিবারের কথা চিন্তা করে কেঁদে ফেলে, কারণ সেই ঘটনার পরে দুটি পরিবারই ভেঙে পড়েছে। 1 মাস পরে ট্রায়ালের রায়ের দিন চলে আসে। সমগ্র সিস্টেমের উপর থেকে বিশ্বাস উঠে গিয়েছিল। পরে অবশেষে তাকে এই সিস্টেমে বাঁচিয়ে দেয়। জাজ সমস্ত বিষয় প্রমাণাদি যাচাই বাছাই করে সবকিছু বিবেচনা করে মানবিক দিক থেকে রায় দেয়, কারণ সেদিন কষ্ট তার ডিউটি পালন করতে গিয়েছিল এবং অপ্রত্যাশিতভাবে নিজের জীবন বাঁচানোর জন্য তার মাধ্যমে খুনটা হয়ে গিয়েছিল। তাই কাস্টমস আইনের 106 ও 155 ধারার ক্ষমতা বলে জাজ তাকে মুক্ত করে দেন। দীর্ঘ 8 বছর অপেক্ষার পর অবশেষে কস্টোর নামের পেছন থেকে খুনি শব্দটা মুছতে সমর্থ হয়। তারপর তাকে প্রেসিডেন্ট মেডেলের জন্য তার নামটা ঘোষণা করা হয়, কিন্তু সে সেই পুরস্কার নিতে যায় না, কারণ সে সময় সে তার দেশকে রিপ্রেজেন্ট করার জন্য ওয়ার্ল্ড মাস্টার চ্যাম্পিয়নশিপে অস্ট্রেলিয়া অংশ নিতে যায়। সে যেমন ছিল তার নিজের পরিবারের জন্য একজন দায়িত্বশীল বাবা, কাস্টমসে ছিলেন ন্যায় নিষ্ঠাবান ও সৎ অফিসার, তেমনি ছিলেন একজন সুপার ক্রীড়াবিদ। আসলে কষ্ট সব সময় একটা কথা বলতো, বেঁচে থাকার আনন্দ শুধু হার জিতের মধ্যে নেই, লড়াইয়ের মধ্যে রয়েছে প্রকৃত বেঁচে থাকার আনন্দ। তাই আপনি যদি সৎ ও ন্যায়পরায়ণ হন, তবে লড়াইয়ের শেষ পর্যন্ত আপনিই জিতবেন। এটি একজন মানুষের সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ করা মুভি ছিল, তাই হয়তো এখানে গল্পের ভিলেন পলিটিশিয়ানেরও কোনো পরিণতি দেখানো হয়নি, কিংবা ওই 1500 কেজি স্বর্ণের কি হয়েছিল সেটাও জানা যায়নি। হয়তো সেগুলো পুলিশের মাধ্যমে সে পলিটিশিয়ানের হাতেই হয়তো চলে যায়। তো আজ এই পর্যন্তই, অন্য কোনো দিন কথা হবে অন্য কোনো গল্প নিয়ে।